দর্শক বন্ধুদের সামনে সবার প্রথমে যদি একটি প্রশ্ন করি যে কাশ্মীর নাকি অরুণাচল, আপনাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তিরই উত্তর হবে কাশ্মীর। কারণটা হয়তো অরুণাচলকে ভালো করে না জানা বা আমাদের মতো ট্রাভেল ব্লগারদের ব্যর্থতা, নর্থ ইস্টকে সঠিকভাবে তুলে ধরতে না পারা। কিন্তু যেদিন থেকে আমি অরুণাচলে পা রেখেছি সেদিন থেকেই আমি দুটির মধ্যে অরুণাচলকে বেছে নিয়েছি। তার মূল কারণ জীবনের সেফটি তো বটেই, সঙ্গে এর নিদারুণ সৌন্দর্য, যা হৃদয়ের হিল্লোল তোলে গড়ে তোলে মুগ্ধ করা আবেশের সুর। জীবনকালে স্বর্গদর্শনের প্রবল ইচ্ছা মনের মধ্যে উদ্দীপিত হলে প্রকৃতির ছোঁয়ায় হারিয়ে যাওয়ার একমাত্র স্থান এই অরুণাচল। আহা, এই নিখুঁত উপত্যকা যেন ভগবান নিজের হাতে বহু যুগ ধরে বহু সন্তর্পণে তুলির ডগায় অঙ্কন করেছেন। মনোরম নয়নাভিরাম এই ভুবন ভোলানো দৃশ্য অরুণাচল ভ্রমণের স্মৃতিকে এক আলাদা মাত্রা প্রদান করে। তাই আজ আমি দায়িত্ব সহকারে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 6 রাত 7 দিনের সম্পূর্ণ অরুণাচল ভ্রমণ গাইড। জানাবো কিভাবে যাবেন, কখন যাবেন, অরুণাচল কোন অংশে যাবেন, কোথায় কোথায় রাত্রিবাস করবেন, কিভাবে ঘুরে দেখবেন, গাড়ি কিভাবে বুকিং করবেন, হোটেল কিভাবে ঠিক করবেন, কোথায় কি খাবেন, কিভাবে আইএলপি বা ইনার লাইন পারমিট বানাবেন এবং মাত্র 14,000 টাকায় কিভাবে আপনি সম্পূর্ণ অরুণাচল ঘুরে দেখবেন ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। তো চলুন এবার না হয় কাশ্মীরের বদলে অরুণাচল ভ্রমণই শুরু করা যাক। অরুণাচল প্রদেশ কখন যাবেন? প্রথমেই বলি, অরুণাচল প্রদেশ একটি বিরাট বড় রাজ্য। এর অনেকগুলি পার্ট আছে, যার মধ্যে আমরা এ যাত্রায় সবথেকে পপুলার পার্ট অর্থাৎ পশ্চিম অরুণাচল, যার মধ্যে পড়বে তাওয়াং বেল্ট। যদি বরফের সন্ধানে যান তাহলে বলবো নভেম্বর থেকে এপ্রিল হলো বেস্ট টাইম। তাছাড়া মে এবং অক্টোবর হলো একদম সুদিং টাইম। আপনি এই সময় অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে পারেন। আপনার পছন্দ মতো টাইম আপনি বেছে নিন এবং প্ল্যান করে ফেলুন অরুণাচল প্রদেশ ভ্রমণের। অরুণাচল প্রদেশ কিভাবে যাবেন? কলকাতা থেকে দুটি পদ্ধতিতে অরুণাচল প্রদেশ পৌঁছাতে পারবেন, 1 বাই ট্রেন, 2 বাই ফ্লাইট। নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো ইটানগর এয়ারপোর্ট, যেটি ভালুকপং থেকে মাত্র 177 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা থেকে 4,000 টাকায় ইটানগরের ফ্লাইট পেয়ে যাবেন। তাছাড়া বেস্ট হলো গুয়াহাটি এয়ারপোর্ট বা গুয়াহাটি রেলওয়ে স্টেশন। ভালুকপং থেকে দূরত্ব 250 কিলোমিটার। ফ্লাইটে খরচ 3,000 থেকে 3,500 টাকা মতো। আর স্লিপার ট্রেনে কলকাতা থেকে গুয়াহাটির খরচ মাত্র 500 টাকা। যেখান থেকে বাসে বা প্রাইভেট গাড়িতে আপনি পৌঁছে যেতে পারবেন অরুণাচল। আর এই গাড়ি বা হোটেল এবং আইএলপি সহ সমস্ত কিছু আপনি বুকিং করতে পারেন পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের সেরা ট্রাভেল সংস্থা ভ্রমণ সাথীর দ্বারা। আপনারা এতদিন সকলে জেনেই গেছেন ওনারা কিন্তু একটি বিখ্যাত, ট্রাস্টেড এবং রেপুটেটেড ট্রাভেল সংস্থা। নিজেদের হোটেল সহ নিজস্ব ট্যুরিস্ট গাড়ি রয়েছে ওনাদের। তাই এই অরুণাচল প্রদেশ যদি আপনারা 17 জনের গ্রুপে যান তাহলে মাত্র 14,000 টাকায় 6 রাত 7 দিনে আপনি সম্পূর্ণ ভ্রমণ করতে পারবেন। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই আপনার অরুণাচল ট্রিপ বুক করে নিন। অরুণাচল যাওয়ার পারমিট। ট্রেনের টিকিট হলেই আপনি কিন্তু অরুণাচল প্রদেশ পৌঁছাতে পারবেন না। এখানে ঘুরতে গেলে আপনার লাগবে আইএলপি বা ইনার লাইন পারমিট, যা করতে হবে আপনাকে অনলাইনে বা অরুণাচল প্রদেশের বর্ডারে গিয়ে। আর ফরেনারদের জন্য লাগবে পিএপি বা প্রোটেক্টেড এরিয়া পারমিট। 3 দিনের জন্য আইএলপির খরচ 300 টাকা এবং 14 দিনের জন্য আইএলপির খরচ 500 টাকা। কিন্তু আমাদের 3 দিনে কাজ হবে না, তাই 14 দিনের জন্য আমাদের নিতে হবে 500 টাকার আইএলপি। এটি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তবে যদি 100 টাকার আইএলপি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার 7 দিন মতো সময় লাগবে। মাঝে মাঝে এটি ইস্যু হয়, আবার মাঝে মাঝে এটি রিজেক্ট হয়ে যায়। আর ফরেনার যেমন বাংলাদেশি বন্ধুদের জন্য লাগবে পিএপি। 1 মাসের ভ্যালিডিটির জন্য খরচ পড়বে $50, তবে তারা বুমলা পাস ভিজিট করতে পারবেন না। অরুণাচলে কোথায় রাত্রিবাস করব? ডে 1-এর সকাল সকাল আমরা গুয়াহাটি থেকে ভ্রমণ সাথীর গাড়িতে রওনা দেব ভালুকপংয়ের উদ্দেশ্যে, সেখানে গিয়ে রাত্রিবাস করব। ডে 2-তে আমরা রওনা দেব ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে, সেখানে রাত্রিবাস করব। ডে 3-তে দিরাং থেকে রওনা দেব সোজা সেলা পাস হয়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে, সেখানে রাত্রিবাস করব। ডে 4-এ তাওয়াং থেকে আমরা ঘুরে দেখে নেব বুমলা পাস, রাত্রিবাস করব তাওয়াংই। ডে 5-এ তাওয়াংয়ের লোকাল সাইট সিন করব এবং সেখানে রাত্রিবাস করব। ডে 6-এ তাওয়াং থেকে রওনা দেব বমডিলার উদ্দেশ্যে এবং সেখানে রাত্রিবাস করব। বমডিলাটি হলো দিরাং এবং ভালুকপংয়ের মাঝের স্থান। যেহেতু আমরা একই পথে নামছি এবং সাইট সিন নেই, তাই ডিস্টেন্স বেশি কভার করছি। ডে 7-এ আমরা এখান থেকে ফিরবো গুয়াহাটি এবং চাইলে সেখানে রাত্রিবাস করতে পারি বা ফিরতে পারি বাড়ির উদ্দেশ্যে। যারা গুয়াহাটিতে 1 রাত থাকবেন তারা নেক্সট দিন কামাখ্যা মন্দির এবং গুয়াহাটির লোকাল সাইট সিন করে নেবেন এবং তারপর
বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 8ম দিনে। তবে আমাদের এই যাত্রা কমপ্লিট হবে 7 দিনের মধ্যেই। এই সম্পূর্ণ প্যাকেজ আপনি বুকিং করতে পারেন ভ্রমণ সাথীর মাধ্যমে, ওনাদের নাম্বারে ফোন করে বা অফিস ভিজিট করে। তাছাড়া মে মাসে অরুণাচল প্রদেশের একটা বিরাট বড় গ্রুপ ট্যুর হতে চলেছে, সেটির বিষয়েও আপনারা ওনাদের কাছেই বিস্তারিত জানতে পারবেন। অরুণাচল ভ্রমণ গাইড ডে 1। কলকাতা থেকে আমরা ধরেছিলাম 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। বিকেল 4:05 রওনা দিয়ে পরের দিন সকাল 10টায় এসে পৌঁছালাম গুয়াহাটি জাংশনে। 3 টায়ারে ভাড়া পড়েছিল 1350 টাকা। আমরা এসে দেখি ভ্রমণ সাথী থেকে পাঠানো হয়েছে আগামী 7 দিনের জন্য আমাদের বাহন, অর্থাৎ আমাদের প্রাইভেট কার। আমরা গাড়ি ধরে রওনা দিলাম আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল ভালুকপংয়ের উদ্দেশ্যে। আমরা আমাদের খাবারের প্যাকেজের মধ্যে শুধু পাবো ডিনার এবং ব্রেকফাস্ট। যেহেতু আমরা দুপুরে বাইরে বাইরে ঘুরবো, তাই লাঞ্চ কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড নেই। গুয়াহাটি থেকে ভালুকপংয়ের দূরত্ব 250 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 6। সবার প্রথমে আমরা গুয়াহাটি পার করে সামনের দিকে এগোতেই রাস্তায় দেখে নিলাম মৃত্যুঞ্জয় টেম্পল। তারপর রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এরপর সামনের দিকে এগোতেই দেখে নিলাম নামেরি লেক। এখানে কিছু সময় কাটিয়ে আমরা এগোলাম ভালুকপংয়ের দিকে। ভালুকপং হলো আসাম এবং অরুণাচলের বর্ডার। এখানে আপনাকে দেখাতে হবে ILP, যেটি আপনি আগে থেকে অনলাইনে বানিয়ে রেখেছিলেন। তাছাড়া অনেকে চাইলে এখানে এসেও সেটি বানাতে পারেন, তবে সেটি সময় সাপেক্ষ। এখানে ILP দেখিয়ে এন্ট্রি করে সন্ধ্যায় আমরা এসে পৌঁছালাম ভালুকপংয়ের হোটেলে। হোটেলটি বেশ দারুণ সুন্দর, খুবই সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন। রাতে এখানে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। ডে 2। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ আমরা তাওয়াংয়ের দিকে আরও এক কদম এগিয়ে থাকব। আজ যাব ভালুকপং থেকে 130 কিলোমিটার দূরে দিরাঙে। দিরাঙের সৌন্দর্য কাশ্মীর ভ্যালিকেও হার মানাবে। আমরা বেরিয়ে পড়লাম। সবার প্রথমে আমরা দেখে নিলাম টিপি অর্কিড সেন্টার। এটি সুন্দর একটি জায়গা। শীতকালে এখানে দারুণ সুন্দর সুন্দর অর্কিড দেখতে পাওয়া যায়। এখান থেকে আমরা এগোলাম দিরাঙের দিকে। এই পাহাড়ি পথ খুবই সুন্দর। এটি NH 913, যেটি ধরে আমরা এগোলাম সামনের দিকে। যদিও দিরাঙে পৌঁছে রাত্রিবাস করার জন্য হোটেলে পৌঁছানোর আগে আমরা গিয়েছিলাম দিরাঙের সবথেকে সুন্দর একটি স্থান সাংতি ভ্যালিতে। এখানে নদীর পাশাপাশি আছে শিপ ফার্ম। অনেকটাই স্পিতি ভ্যালি চিরকুট গ্রামের কথা মনে করিয়ে দেবে। দুর্দান্ত লাগবে এই জায়গাটি। এখানে অনেকে কিন্তু রাত্রিবাসও করেন, তবে এখানে কোনো নেটওয়ার্ক পায় না আমি যখন ভিজিট করেছিলাম। অনেকে জিজ্ঞাসা করেন আপনি কখন অরুণাচল গেছিলেন। তাদেরকে বলবো আমি গিয়েছিলাম এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। সাংতি ভ্যালির এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এরপর এখান থেকে আমরা চলে এলাম দিরাঙে। এখানে এসে সবার প্রথমে আমরা গেলাম দিরাং মনেস্ট্রি দেখার জন্য। সত্যি কথা বলতে জীবনে এত সুন্দর মনেস্ট্রি আমি দেখিনি। একদম স্টেপ বাই স্টেপ নিচ থেকে উপরে উঠতে হয়। এই মনেস্ট্রি আপনার মন ও প্রাণকে মুগ্ধ করে দেবে। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা দিরাঙে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটিও দারুণ সুন্দর, আমার দারুণ লেগেছিল। আপনারা চাইলে সন্ধ্যায় এখানকার লোকাল মার্কেটে ঘুরে দেখতে পারেন। তবে এখানে সমস্ত খাবারের দোকান বন্ধ হয়ে যায় রাত 8টার মধ্যেই, কারণ অরুণাচলে ভারতের সর্বপ্রথম সূর্যোদয় হয় এবং সন্ধ্যাও কিন্তু তাড়াতাড়ি হয়। তবে আমাদের খাবারটি ছিল হোটেলে। খাবারটি দারুণ সুন্দর এবং এই সুন্দর পরিষেবা দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানায় ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। আজ রাতে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। ডে 3। দিরাং থেকে আজ আমাদের রওনা দিতে হবে তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমরা পাস করব 13,700 ফিট উচ্চতায় অবস্থিত সেলা পাস। আজ হাই অল্টিটিউড যাত্রা, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে রওনা দিলাম দিরাং থেকে তাওয়াংয়ের দিকে। দূরত্ব প্রায় 130 কিলোমিটার, সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা মতো। বেশ অনেকটা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম সেলা পাসে। এখানে আছে একটি টানেল। এটি এই পথের উচ্চতম জায়গা। এটি দেখে আমরা এগোলাম সেলা লেকের দিকে। এটিও আপনার দারুণ লাগবে, রাস্তা থেকে একটু অন্যদিকে অবস্থিত। এটি দেখার পর আমরা দেখে নিলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, ভারতীয় সেনাদের বলিদানের স্মরণে এই স্মৃতিসৌধ। এগুলি সবকিছু দেখা হয়ে গেলে আমরা অরুণাচলের সবথেকে বিখ্যাত জলপ্রপাত জাং ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল দেখতে পৌঁছালাম। শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত কয়লা সিনেমার তানহাই গানের শুটিং এখানে হয়েছিল এই জলপ্রপাতের কাছে। এটিও বেশ দারুণ সুন্দর। ওপরে গাড়ি পার্ক করে বেশ অনেকটাই ট্রেক করে নিচে নামতে হবে। এর পাশ দিয়ে বয়ে গেছে নুরানাং নদী। তো শেষমেশ চলে আসলাম নুরানাং ওয়াটারফলে বা জাং ওয়াটারফল। দেখতে পাচ্ছেন দুর্দান্ত সুন্দর ওয়াটারফল, পাশ দিয়ে বয়ে গেছে নুরানাং নদী এবং এর সৌন্দর্য অপূর্ব সুন্দর, মানে না বললেই নয়। দেখুন
ওয়াটারফলটা দেখুন। এটি দেখে আমরা তাওয়াংয়ের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলে চেক ইন করতে আমাদের দারুণ লাগলো, দারুণ সুন্দর সিমসাম রুম, এটি খুবই ভালো লাগলো। আজ বেশ অনেকটাই ধকল গেছে, তাই রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়া ছাড়া এখানে আর কোনো কাজ নেই, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর বাইরে লোকজনও কিন্তু নেই। ডে 4, আজ আমরা যাব ভারত চীন বর্ডারে, কিন্তু ভ্রমণ সাথী থেকে যে গাড়ি আমাদের সাথে এসেছিল সেটি কিন্তু এই বর্ডারে যাওয়ার পারমিশন নেই, তাই এখানকার লোকাল গাড়ি নিয়ে আপনার পারমিট বানিয়ে যেতে হবে সেদিকেই। তার জন্য লাগবে আপনার ILP, ভোটার বা আধার কার্ড এবং 2 কপি ছবি, সঙ্গে 100 টাকা। ইকো গাড়িতে খরচ 4000 টাকা এবং তার থেকে বড় গাড়িতে খরচ 5 থেকে 6000 টাকা। সারাদিনের জন্য গাড়ি আপনার বুকিং থাকবে। এই এক্সট্রা খরচটি আপনাকেই বহন করতে হবে। দেখতে পারবেন বুমলা পাস, মাধুরী লেক এবং পিটিসো লেক। আজকের জার্নিটা হবে দুর্দান্ত। শুরু করলাম রাস্তায় রডোডেন্ড্রন দেখতে দেখতে। আমরা নিচ থেকে ওপরের দিকে উঠলাম। একটু ওপরে আসতেই রাস্তার দৃশ্য ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু হলো। পাহাড় বরফের চাদরে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে, আকাশও তার কিন্তু রং বদলাচ্ছে। এ যেন কোনো স্বর্গে এসে উপস্থিত হয়েছি। এই দৃশ্য আমার জীবনে প্রথম। এই বরফে মোড়া রাস্তার মধ্য দিয়ে আমরা এগোলাম সাঙ্গেতসার লেকের কাছে। কয়লা সিনেমার যখন শুটিং হয় তখন মাধুরী দীক্ষিত শাহরুখ খান থেকে বেশি পপুলার ছিল। এই লেকে তানহাই গানের কিছুটা অংশের শুটিং হয়েছিল। তারপর থেকে এই লেকের নাম পড়ে যায় মাধুরী লেক। চারিদিকে বরফে মোড়া এই লেক ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় এবং এখানে যে গাছগুলি ছিল সেটি অর্ধেক মাটির তলায় চলে যায়, যা এখনও বিদ্যমান। অমায়িক জায়গা ভাই, অমায়িক জায়গা। আগার ফিরদৌস বররুহি জমিনাস্ত হামিনাস্ত ও হামিনাস্ত ও হামিনাস্ত। যিনি বলেছিলেন এটা কাশ্মীর দেখে, তিনি হয়তো অরুণাচল প্রদেশে আসেননি, তার জন্য অরুণাচল প্রদেশ নিয়ে এই কথাটা বলেননি। যদি অরুণাচল প্রদেশ আসতেন তাহলেও সেম কথা বলতেন, এখানেই স্বর্গ আছে, এখানেই স্বর্গ আছে, এখানেও স্বর্গ আছে। তো এই যে সেই স্বর্গ দেখতে পাচ্ছেন, দেখুন এত সুন্দর দৃশ্য, মানে জন্ম জন্মান্তরেও ভোলা যাবে না এরকম বিষয়। আমরা এখন আছি মাধুরী লেকের পাশে, আর এই তার পারিপার্শ্বিক পরিবেশ দেখুন একবার। চারিদিকে সাদা বরফের চাদরে মোড়া এই জায়গা দারুণ লাগলো আমাদের। এখান থেকে আমরা গিয়েছিলাম বুমলা পাসে। বুমলা পাসের অল্টিটিউড 15,200 ফিট, অর্থাৎ নাথুলা পাসের থেকেও উপরে। এখানে এসে আমরা পেয়েছিলাম স্নোফল। কিছুটা শ্বাসকষ্ট কিন্তু হতে পারে যারা প্রথমবার এত উপরে আসবেন, কারণ চারিদিকে বরফে ঘেরা। আমরা লাইন দিয়ে এগিয়েছিলাম চায়না বর্ডারের দিকে। এখানে আমাদের জওয়ানরা আমাদের সেনাদের বলিদান সম্পর্কে আমাদের বর্ণনা করছিলেন, যা শুনে আমাদের গায়ে পুরো কাঁটা দিচ্ছিল। বুমলা পাসে স্নোফল, স্নো পড়ছে বুমলা পাসে, জাস্ট দুর্দান্ত। স্নোফল পাবো এটা ভাবিনি, তবে স্নো পাবো এটা ভেবেছিলাম। এই যে সকলে মজা করছেন, দারুণ দারুণ লাগছে। এখানে আরও কিছু সময় আমরা কাটাতাম, কিন্তু ধীরে ধীরে অক্সিজেন লেভেল কম হচ্ছে আর ওয়েদারও খারাপ হচ্ছে, তাই এখান থেকে আমরা নিচের দিকে নামলাম। এখান থেকে আমরা চলে আসলাম পিটিসো লেক দেখার জন্য। এই লেকটিও বেশ দারুণ সুন্দর। অন্য সময় এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, তবে প্রচণ্ড ঠান্ডায় এখন আর বোটিং হচ্ছে না। এখান থেকে বিকেলে আমরা তাওয়াংয়ে এসে পৌঁছালাম। আজ হাই অল্টিটিউডে গেছিলাম, তাই তাওয়াংয়ে এসে আমরা একটু রেস্ট নিলাম। সন্ধ্যায় হেঁটে তাওয়াং মার্কেটটি একটু ঘুরে আসলাম। রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 5, আজ আমরা তাওয়াংয়ের লোকাল সাইট সিন করব। দেখে নেব এশিয়ার বৃহত্তম মনেস্ট্রি তাওয়াং মনেস্ট্রি। সবার প্রথমে আমরা সেখানে গিয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত বড় মনেস্ট্রি আমি জীবনে কখনো দেখিনি। এখানে প্রায় 300 জন লামাদের থাকার ব্যবস্থা আছে। এখানে মনেস্ট্রির ভেতরে আমরা দর্শন করে নিলাম। তারপর এখান থেকে আমরা গিয়েছিলাম ষষ্ঠ দলাই লামার বার্থ প্লেস দেখার জন্য, যার নাম উরগেলিং গুম্পা। আমরা ভেতরে গেলাম এবং দেখে নিলাম। এরপর আমরা এখান থেকে গিয়েছিলাম তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখার জন্য। 1962 সালের ভারত চীন যুদ্ধে শহীদ সৈনিকদের স্মরণে এই মেমোরিয়ালটি বানানো হয়েছে। এখানে সমস্ত শহীদ জওয়ানদের নাম খোদাই করে রাখা আছে। আর সন্ধ্যাবেলায় এখানে হয় কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো, যার মাধ্যমে আমাদের সেনা জওয়ানদের বীরত্বের কাহিনী বর্ণনা করা হয়, যার টিকিট কিন্তু আপনাকে দিনের বেলায় কেটে রাখতে হবে, নয়তো আপনি পাবেন না। আমরা যখন এসেছি তখন এখানে প্রচণ্ড ঠান্ডা, সন্ধ্যার পরেই মাইনাসে টেম্পারেচার চলে যায়, তাই আমরা সন্ধ্যায় এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো সেটা আর ভাবিনি। তাই এখান থেকে আমরা এগোলাম জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু দেখার জন্য। এটি 30 ফুট উঁচু গৌতম বুদ্ধের মূর্তি, যা পুরো তাওয়াং শহর থেকে দেখা যায়। এখানে আছে প্রায় 100 ফুট উঁচু ভারতের পতাকা।
এগুলি দেখে আমরা ব্যাক করলাম হোটেলে। সন্ধ্যায় তাওয়াং মার্কেটটি একটু ঘুরে নিলাম এবং রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 6, আজ আমরা তাওয়াং থেকে রওনা দেব বাড়ির পথে। তবে একদিনে আমরা তাওয়াং থেকে গুয়াহাটি পৌঁছাতে পারবো না, তাই মাঝে একটি স্থানে আমরা নাইট স্টে করব। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা তাওয়াং থেকে রওনা দিয়েছিলাম বমডিলার দিকে। সময় লাগবে ঘন্টা 5। রাস্তার দুধার দিয়ে দেখা যায় রডোডেনড্রন, যা পুরো পাহাড়কে লাল করে রেখেছে। আমরা ফিরছি এবং ফেরার পথে আমরা দেখে নিলাম আপার গুম্পা এবং তারপর লোয়ার গুম্পা। এরপর 5 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম বমডিলা ভিউ পয়েন্টে। এটি দেখে বিকালে আমরা বমডিলাতে চলে এলাম। বমডিলাতে আমরা যে হোটেল পেয়েছিলাম সেটিও দারুণ সুন্দর। রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 7, আজ আমাদের যাত্রার শেষ দিন, বাড়ি ফেরার অবকাশ। বমডিলা থেকে ডাইরেক্ট আসবো গুয়াহাটি, সময় লাগবে ঘন্টা 10। আমরা রওনা দিয়েছিলাম এবং এ যাত্রায় আর ভিডিও করিনি। সন্ধ্যায় এসে পৌঁছালাম গুয়াহাটিতে এবং রাতের 13126 সাইরাং এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। পরের দিন দুপুরবেলা বাড়িতে এসে পৌঁছেছিলাম এবং এখানে আমাদের যাত্রা শেষ হয়েছিল। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে যে এই ট্যুরটি যদি আপনারা গুয়াহাটি টু গুয়াহাটি 17 জনা করেন তাহলে খরচ পড়বে 14,000 টাকা, 13 জনা করলে খরচ পড়বে 15,000 টাকা, 6 জনার গ্রুপ গেলে খরচ পড়বে 16,500 টাকা, 4 জনার গ্রুপ গেলে খরচ পড়বে 18,000 টাকা। আর এই প্যাকেজটি আপনারা বুক করে নিতে পারেন উত্তরবঙ্গ তথা নর্থ ইস্টে সেরা ট্রাভেল সংস্থা ভ্রমণ সাথীর মাধ্যমে। ওনাদের ফোন নাম্বারে ফোন করে, ওয়েবসাইট ভিজিট করে বা অফিস ভিজিট করে অরুণাচল প্রদেশের এই ট্যুর প্যাকেজ বুক করে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অরুণাচল ভ্রমণের সম্পূর্ণ তথ্য দিতে পারলাম কি না সেটিও অবশ্যই কমেন্ট করবেন। আর কবে অরুণাচল যেতে চান সেটিও লিখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে তবেই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর অরুণাচল প্রদেশের পূর্বভাগ যেখানে ভারতবর্ষের প্রথম সূর্য উদয় হয়, অর্থাৎ প্রথম সূর্যোদয়ের স্থান আমাদের চ্যানেলে আপনারা দেখতে চান কিনা সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।